নমস্কার বন্ধুরা, শান্তনুর গল্পের আসরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই তার প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হয়ে আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিকার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানার পথের ধারে গফুর জলার বাড়ি। তাহারই মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গবরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ কথাকার। হাঁকটাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়ালো। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখায় কহিলেন, এটা হচ্ছে কি শুনি? এটা হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্ষই বাহির হইবে, কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠাই বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে 2 খুঁটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে, খড় এখনো গাদা দেয়া হয়নি, মাঠের আলগুলো সব জলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে 2 আঁটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না, 1 গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটাই নমো? গরুটার জন্য 1 আঁটিও ফেলে রাখতে নাই, বেটা কসাই কথাকার। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহনখানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল শনে বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্বী, ছেড়ে আর পালাবো কোথায়? আমার 15 বিচুলিও না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গাঁজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, সে বাঁচিনি। কিন্তু এই বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস 2 খরাকের মতো ধান 2টি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল, ও আমার কুটোটিও পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্ন তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি?
তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লক্ষ্মী না, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর, নিন্দে তার আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলতো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরে উপরে 2 সন অজন্মা, মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে কোনো রকমে রাত কাটায়, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছিয়া গিয়া কহিলেন, আমর ছুঁয়ে ফেলবি নাকি? না বাবু ঠাকুর, ছোবো কেন, ছোবো না, কিন্তু দাও এবার আমারে কাহন 2 ঘর। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার নিবি তো সুদবি কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, সে যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিল, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবো, রসিক নাগর, যা যা স্যার, আচ্ছা ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছায় গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমরো সিং নেড়ে আসে যে, গুঁতবে নাকি রে? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজে চালের পুটুলি ছিল, সেটি দেখায় কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চাই। খেতে চাই তা বটে, শালা যেমন চাষা তার তেমনই বলো, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পর থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা এবং ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিল না রে এক মুঠো, ওদের অনেক আছে, তবুও দেয় না, না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল, তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলিয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস যে আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রইল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্পুষ্ট কহিতে লাগিলেন, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গাঁয়ের যে গোচুরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেলে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি যে করি। গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার 2 চোখ বহিয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক একবার ওদিক চাহিল, তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নি শীঘ্রই করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা! কেন মা, ভাত খাবে, এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফিরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়টাই করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনিই ঝরে যাচ্ছিল, আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা। তুমি টেনে বার করছো? না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটি মাত্র ঘর ছাড়া সে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, এ কথা তাহার নিজের চেয়ে আর কেই বা বেশি জানে। অথচ এই উপায়ই বা কটা দিনই বা চলে। মিহি কহিল, হাত ধুয়ে ভাত খাবে, এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রইল। দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও সেটা বোঝে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায়
পিতার সাকান্ন সাজায় দেয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমিনা, আমার গায়ে যে আবার শীত শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন কণ্ঠে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তোমার। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেয়ে। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তাহলে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ায়। তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। নমস্কার, আজ এইটুকুই, বাকি অংশ পরবর্তী সময়ে।